গল্প অর্ধাঙ্গিনী। লেখনীতে মৌসুমী আক্তার। অন্তিম পর্ব। তখন গভীর রাত। নির্জন ধরণীতে কেবল সমুদ্রের শা শা শব্দ ভেসে আসছে পূর্ণতার কানে। তার খুব শখ গভীর রাতের সমুদ্র দেখার। থম মেরে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে মোহনীয় কণ্ঠে বলল, কি দেখছো এই মহাসমুদ্রে? পূর্ণতা স্মিথ হেসে বলল, সমুদ্রের ঢেউ। প্রভাত পূর্ণতার গোলাকার মুখের অদলে দৃষ্টি মেলে বলল, তুমি না হাসলে মহাসমুদ্রে ঢেউ উঠবে না পূর্ণ। আমার হাসির বুঝি এত দাম? পৃথিবীতে যত মহামূল্যবান জিনিস আছে তোমার হাসির চেয়ে দামি তো আমার চোখে কিছু পড়ল না। পূর্ণতা মৃদু হাসল। হেসে বলল, সমুদ্রও কি আমার প্রেমিকের মতো আমাকে ভালোবাসে, যে আমি না হাসলে ঢেউ উঠবে না? প্রভাত পূর্ণতার কাঁধের উপর দিয়ে হাত দিয়ে পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরল। পরম ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, সেই মহাসমুদ্রটা আমার হৃদয়ে পূর্ণ। পূর্ণতার হৃদয় প্রভাতের কথায় সমুদ্রের ঢেউয়ের মতোই দলা দিয়ে উঠল। সে প্রভাতের বুকে মাথা গুজে বলল, আমার এমন অস্থির লাগছে কেন চৌধুরী সাহেব? আপনি এত কাছে তবুও বুকের মাঝে কেমন যেন প্রলয় বইছে আমার। কেন এই অস্থিরতা? খালি মনে হচ্ছে কি যেন নেই। প্রভাত পূর্ণতার অশান্তি দূর করতে বলল, বেশি দুশ্চিন্তা করো তুমি। বলেছি না আমার অর্ধাঙ্গী যখন হয়েছ তোমার সুখের ভাগ নিব না কিন্তু দুঃখের ভাগ পুরাটা নিব। সমুদ্রের পারে কত শত গল্পে তাদের সময় কাটতে লাগলো। প্রভাত পূর্ণতাকে বলল, আজ কি সারা রাত জেগে থাকবে? হুম। রুমে চলো একটা সারপ্রাইজ দিই। পূর্ণতা এইবার কিছুটা অবাক হয়ে বলল, আর কত? এখনো বহু পথ বাকি পূর্ণ। সারপ্রাইজের তো কিছুই দেখনি। এরপরই প্রভাত পূর্ণতার হাত ধরে হোটেলের দিকে নিয়ে গেল। ওদের রুমের কাছাকাছি আসতেই প্রভাত পূর্ণতাকে কোলে তুলে নিল। পূর্ণতার ভালো লাগছে। সে প্রভাতের গলা জড়িয়ে ধরে রেখেছে। প্রভাত পূর্ণতার দুই চোখে চুমু দিয়ে বলল, চোখটা বন্ধ করো প্লিজ। পূর্ণতা কোনো বাহানা ছাড়া চোখ বন্ধ করল। রুমে ঢুকে প্রভাত বলল, চোখ খোলো। পূর্ণতা চোখ খুলেই হা হয়ে গেল। রুমটা চেনা যাচ্ছে না। সব সাদা ফুল দিয়ে সাজানো। চারদিক কেমন রঙিন, ঝলমলে লাগছে তার কাছে। পূর্ণতা খুশিতে আত্মহারা হয়ে প্রভাতের গলা আরেকটু জড়িয়ে ধরে বলল, এসব কিভাবে? প্রভাত স্মিথ হেসে বলল, আমাদের রোমাঞ্চ হয়েছে কিন্তু ফুলের বিছানায় তো কোনো সজ্জা হয়নি। সেটা বাদ রাখবো কেন? পূর্ণতা এইবার লজ্জা পেল। সে প্রভাতের বুকে মুখ গুজল। প্রভাত পূর্ণতাকে নিয়ে বিছানায় গেল। পূর্ণতাকে আদর মাখা কণ্ঠে বলল, ফুলসজ্জিত খাটে জীবন্ত একটা ফুল দেখতে পাচ্ছি। আমার ব্যক্তিগত ফুলের সাথে আজীবন এভাবে কাটিয়ে দিতে চাই। পূর্ণতা প্রভাতকে জড়িয়ে ধরল। একদম প্রভাতের সাথে মিশে গিয়ে বলল, সময় ধরে রাখা যায় না চৌধুরী সাহেব। কেন? তাহলে আমি সময় ধরে রাখতাম। এই সময়টা ফুরিয়ে যাক আমি তা চাই না। এই সুখটুকু মুঠোবন্দি করতে চাই আমি। যতদিন আমি আছি, সুখ, সুখ আর সুখ ছাড়া দুঃখ দিবে কে তোমায়? পূর্ণতা প্রভাতকে আরও শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আজ এত ভয় কেন লাগছে আমার চৌধুরী সাহেব? আমাকে আরও একটু শক্তভাবে জড়িয়ে ধরুন। প্রভাত পূর্ণতাকে শক্তভাবে জড়িয়ে ধরে হারিয়ে গেল পূর্ণতার প্রেমের গভীরতার। দুজন মানবমানবী সমুদ্রের ঢেউয়ের মতোই গভীর উন্মাদনায় মেতে উঠল। দুটো মন মিলিত হলো ভালবাসায়। অথচ প্রেম, এত সুখের ভিড়ে কি আর পূর্ণতা জানত তার মা এই দুনিয়াতে নেই। গাড়িতে মেরি কান্নারত অবস্থায় বারবার ওয়াজেদকে ফোন দিচ্ছে। অথচ ওয়াজেদ ফোন তুলছে না। এইদিকে নিজের স্ত্রী মারা গিয়েছে আর সে অন্য মেয়ের সর্বনাশে লিপ্ত। ওয়াজেদের নাম্বারে অতবার ফোন দিতে দেখে কৃষ্ণ বলল, আন্টি হয়তো উনি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। মেরি এইবার উপায় না পেয়ে প্রভাতকে ফোন শুরু করল। প্রভাতের ফোন ও রিসিভ করছে না। মেরি একা একা জাহানকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে। সে কৃষ্ণের সাহায্য জাহানকে হসপিটালে নিল। জাহানকে হসপিটাল নিতেই ডাক্তার জাহানকে মৃত ঘোষণা করল। মেরি হাউ মাউ কন্যায় ভেঙে পড়ল। এই পৃথিবীতে জাহানই একমাত্র তার সুখ দুঃখের সঙ্গী ছিল। মেরি এক নাগারে প্রভাতকে ফোন দিচ্ছে। ঘন্টা দুয়েক পরে প্রভাত খেয়াল করল তার ফোনের আলো জ্বলছে। সে বিছানা ছেড়ে উঠে দেখল এত রাতে মায়ের ফোন। বেশ উদ্বিগ্ন হয়ে ফোনটা রিসিভ করল।
ফোন রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে মেরির কান্নার আওয়াজে প্রভাত বুঝে গেল কি হয়েছে। পূর্ণতা বলল, কি হয়েছে? প্রভাত পূর্ণতার দিকে তাকালো। মুহূর্তের মাঝে এই মায়াভরা মুখটা আধারে ঢেকে যাবে। অসহায় এর মতো কাঁদো। প্রভাত এখনই কিছু বলল না। সেই পূর্ণতাকে বলল, দাদির অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের এখনই ফিরতে হবে। পূর্ণতা রেডি হয়ে নিল। রাত প্রায় শেষের দিকে প্রভাত সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে প্রভাতের। তীব্র কষ্ট হচ্ছে। পূর্ণতার জন্য কাঁদতে পারছে না। পূর্ণতা গাড়িতে ঘুমিয়ে পড়েছে। প্রভাত বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছে। কিভাবে এই কষ্ট সহ্য করবে সেই চিন্তা হচ্ছে। পরের দিন সকাল 10টা বাজল প্রভাতের বাড়ি পৌঁছাতে। বাড়ির গেটেই প্রচুর মানুষের ভিড়। পূর্ণতা গাড়ি থেকে নেমে বুঝে উঠতে পারল আসলে কি হচ্ছে। তার দাদির কি খারাপ কিছু হলো? মানুষের ভিড় দেখে পূর্ণতার হৃদয়ের তলপার ক্রমশ বাড়তে শুরু করলো। সে খেয়াল করল প্রভাতের মুখ পুড়ে ধুলোর মতো হয়ে আছে, সাথে গভীর টেনশন। এখনো পূর্ণতা সঠিক ঘটনা বুঝে উঠতে পারল না। মন কেমন যেন কু গাইছে। ভিড় ঠেলে আস্তে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করছে। প্রভাত পূর্ণতার হাতের কবজি চেপে ধরে একসাথে পা বাড়াচ্ছে। পূর্ণতার আগমন দেখে বাড়িভর্তি মানুষ বিষাদভরা মুখে পূর্ণতার দিকেই তাকিয়ে আছে। খানিকটা এগিয়ে যেতেই দেখল একটা লাশের খাটিয়া রাখা। পূর্ণতার বুকের মাঝে ছ্যাঁত করে উঠল। পাশেই মেরি আর পুষ্প গড়াগড়ি করছে আর কাঁদছে। মেরি আর পুষ্পের গড়াগড়ি করা কান্না দেখে পূর্ণতার বুকের মাঝে আরো ছ্যাঁত করে উঠল। সত্যিই কি তার দাদি আর নেই? একবারও নিজের অসুস্থ মায়ের কথা পূর্ণতার মনে আসছে না। পূর্ণতার আর প্রভাতের হাঁটার গতি বাড়ল। খাটিয়ার কাছে যাওয়ার আগে পূর্ণতা আরেকবার থমকে দাঁড়ালো। সে দাঁড়ানোতে প্রভাতও দাঁড়ালো। প্রভাত পূর্ণতার চোখে চোখ রাখতে পারছে না। পূর্ণতা জড়ানো কণ্ঠে বলল, দাদি কি সত্যিই নেই? পূর্ণতার প্রশ্নে প্রভাত ভয় পেল। এখনই পূর্ণতা জেনে যাবে তার আম্মু আর নেই। তখন পূর্ণতাকে সামলাবে কিভাবে সে? প্রভাত পূর্ণতাকে কথা দিয়েছিল তাদের বাড়ির কাজ শেষ হলেই সে পূর্ণতার আম্মুকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে। সে কথা আর রাখতে পারল কই? পূর্ণতার কথার কোনো জবাব প্রভাত দিল না। সে আবারও পা বাড়ালো। খাটিয়ার কাছাকাছি যেতেই পূর্ণতার সর্বাঙ্গ কাঁপতে শুরু করল। চারদিকের মানুষ পূর্ণতাকে দেখে ফিসফিস করছে। তাছাড়া খানিকটা দূরেই পূর্ণতার দাদি বসে আছে। তাহলে তাহলে এখানে কার লাশ? পূর্ণতার আত্মা ক্যাপে উঠল। সে প্রভাতের হাত ঝাড়ি মেরে ফেলে এক দৌড়ে খাটিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। মেরি আর পুষ্প পূর্ণতাকে দেখে থেমে গেল। তারা কিছু বলার আগেই পূর্ণতা লাশের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে ফেলল। সাথে সাথে নিজের মমতাময়ী মায়ের ফোলা মুখটা ভেসে উঠল। দৃশ্যটা দেখেই পূর্ণতার মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো। মনের মাঝে এমন যন্ত্রণা শুরু হলো, এখনই হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাবে। পূর্ণতা একটা চিৎকার দিয়ে জাহানের বুকের উপর পড়ল। গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর বলছে, আমার আম্মুর কি হয়েছে? আমার আম্মু চুপ আছে কেন? আমার আম্মু এখানে শুয়ে আছে কেন? মেরি আর পুষ্প পূর্ণতাকে জাহানের বুকের উপর থেকে জোর করে উঠালো। পূর্ণতাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রবল কান্নায় ভেঙে পড়ল। কিন্তু পূর্ণতাকে সামলানো যাচ্ছে না। রসে ছটফট করছে আর হাত পা ছুড়াছুড়ি করছে। মুখ দিয়ে শুধু উচ্চারণ করছে, আমার আম্মু, আমার আম্মু, আমার আম্মুকে কথা বলতে বলো। মেরি, পুষ্প ওরা নিজেরাই ভেঙে পড়েছে, পূর্ণতাকে সামলাবে কিভাবে? পূর্ণতা মেরিকে জড়িয়ে ধরে বলল, আমাকে ভালোবাসার মতো আর কেউ রইল না চাচি। এই পৃথিবীতে যার ভালোবাসার জন্য বেঁচে ছিলাম সে নেই। আমি কেন বেঁচে থাকব? আমি আমার আম্মুকে একটু সুখ দিতে পারিনি। ছোটবেলা থেকে শুধু দুঃখ পেতেই দেখলাম। এক বুক দুঃখ নিয়েই আমার আম্মু চলে গেল। আমি আম্মু ছাড়া কিভাবে থাকব? আমার দম বন্ধ হয়ে আসছে। পূর্ণতার কান্না দেখে কেউ সহ্য করতে পারছে। ওদিকে কবর তৈরি হয়ে গিয়েছে। পূর্ণতা বেসামালভাবে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ে গেল। পূর্ণতাকে ধরে সবাই মাথায় পানি ঢালছে। প্রভাত পূর্ণতার একটা হাত ধরে বসে আছে। চেয়ে আছে তার অচেতন প্রিয়তমার মুখের দিকে। প্রভাত জানে না সে পূর্ণতাকে কিভাবে সামলাবে। চারদিকে এত এত মানুষের ভিড়, অথচ ওয়াজেদ বাড়িতে নেই। তার স্ত্রী আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে খবর তার কানে পৌঁছেছে, তবুও বাড়িতে আসেনি।
ওয়াসেল ক্রমাগত ফোন দিয়ে যাচ্ছে, তবুও ওয়াজেদের এখনো খবর নেই। চৌধুরী বাড়িতে শোকের ছায়া নেমেছে। এইদিকে কৃষ্ণ কাউকে জিজ্ঞেস করতে পারছে না পূজা কোথায়। এত মানুষের ভিড়ে সে একবারের জন্য পূজাকে দেখতে পায়নি। কারো কাছে জিজ্ঞেসও করতে পারছে না। নিজের মতো করে খুঁজে চলেছে। সকাল থেকে দুপুর গড়ালো কিন্তু পূজাকে কোথাও খুঁজে পেল না। এইদিকে পূজার মা বাবাও জানে না পূজা নিখোঁজ। চৌধুরী বাড়ির কিছু কাজের লোকের কাছে জিজ্ঞেস করেও কোনো উত্তর খুঁজে পেল না কৃষ্ণ। তাও একবার রাজনকে বলেছে, দাদা পূজাকে তো কাল থেকে পাচ্ছি না। রাজন এত ঝামেলার মাঝে বলেছে আছে হয়তো কোথাও। কৃষ্ণর মন কেমন খারাপ, কথা বলছে পূজার কিছু হলো না তো। চৌধুরী বাড়িতে এত বড় ঘটনার পরেও পূজা সেখানে উপস্থিত নেই। এইদিকে পূর্ণতার সেন্স ফিরলেই কেঁদে উঠছে, আবার কিছুক্ষণ পরেই সেন্স হারাচ্ছে। প্রভাত পূর্ণতাকে নিজের বুকের সাথে চেপে ধরে রেখে বলল, কাঁদো, যত খুশি কাঁদো পূর্ণ। পূর্ণতা প্রভাতের শার্ট খামচে ধরে বেসামালভাবে বলল, আমি এমন এতিম হয়ে গেলাম কেন? আমাকে কে আর ভালোবাসবে বলুন? আমি আমার আম্মু ছাড়া থাকতে পারবো না। সবাইকেই এভাবে চলে যেতে হবে। আমার আম্মুর মতো এত কষ্ট নিয়ে কেউ পৃথিবী ছাড়েনি। আমাকেও দাফন করে দিন। এসব বলে না পূর্ণ, দোয়া করো আম্মুর জন্য। এরই মাঝে ওয়াজেদ এলো। লাশ দাফনের জন্য নিতে হবে। সবাই ওয়াজেদকে বলছে খাটিয়া ধরতে। ওয়াজেদ খাটিয়া ধরতে যাবে তখনই পূর্ণতা চিৎকার দিয়ে উঠে বলল, ও যেন আমার আম্মুকে স্পর্শ না করে। আমার আম্মুর কোনো কাজে যদিও থাকে আমি এখনই খুন করে দিব। আমার আম্মুর ত্রিসীমানা থেকে দূর হতে বলেন। প্রভাত রাগী চোখে ওয়াজেদের দিকে তাকিয়ে বলল, সরেন আপনি। বাড়াবাড়ি করতে চাই না। তাহলে কবর দুটো খুঁড়তে হবে। এইদিকে পূর্ণতা বাজেভাবে মাতলামি করছে। প্রভাত নিজের চোখ দিয়ে পানি ছেড়ে বলল, নিজেকে বড্ড অপরাধী লাগছে। তোমার স্বপ্ন তো পূর্ণ করতে পারলাম না। এটা আমার হাতে নেই। আল্লাহর ইচ্ছা। কিন্তু তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমাকে শান্ত দেখতে চান, আমাকে শান্তি দিতে চান। হ্যাঁ, চাই। বলো কি করলে তুমি শান্তি পাবে? আমার আম্মুর লাশ সামনে রেখে আমাকে কথা দিন, ওই জঘন্য মানুষের জন্য সারা জীবন আমার আম্মু কষ্ট পেয়েছে। তাকে আপনি কঠিন শাস্তি দিবেন। আমার আম্মুর আত্মা যেন একটু শান্তি পায়। প্রভাত পূর্ণতার চোখে চোখ রেখে বলল, তোমার শান্তির জন্য আমি খুনও করতে পারি। আজ 3 দিন ধরে পূর্ণতা কারো সাথে একটা কথা বলেনি, সামান্য পানিটুকুও স্পর্শ করেনি। জানালার গ্রিল ধরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে অন্ধকার বাগানটার দিকে। কারণ ওখানেই তার মায়ের দাফন হয়েছে। চোখ থেকে নির্গত হচ্ছে ক্রমাগত পানি। কেউ সান্ত্বনাটুকুও দিতে পারছে না ঠিকভাবে। ওদিকে পূজা বিগত 3 দিন ধরে নিখোঁজ। রাজন তার সমস্ত ফোর্স কাজে লাগিয়েছে। কিন্তু পূজার কোনো সন্ধান মিলছে না। পূজার কিছু হয়ে গেলে পূজার মা বাবাকে দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না। কারণ রাজনের বাবাই পূজাকে এ বাড়িতে নিয়ে এসছিল। রাজন রাত দিন এক করে পূজাকে খুঁজে চলেছে। তখন উত্তপ্ত দুপুর। রাজনের সাথেই কৃষ্ণ রয়েছে। মাথার উপর দুটো কাক কা কা করছে। রাজন আর কৃষ্ণ যেদিকে যাচ্ছে কাক দুটো সেদিকে যাচ্ছে। কৃষ্ণ কাক দুটোর দিকে তাকাতে যে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল। সাথে সাথে গাল কেটে রক্ত বেরোলো। রাজন দ্রুত কৃষ্ণকে মাটি থেকে তুলল। পকেট থেকে রুমাল বের করে রক্ত মুছে দিতে দিতে বলল, একটু সাবধানে কৃষ্ণ। চল কিছু খাবি। একদম ফুরবল হয়ে গিয়েছিস। কৃষ্ণ একদম বাচ্চাদের মতো ফ্যালফ্যাল বদনে রাজনের দিকে তাকালো। আচমকাই হাউমাউ করে কেঁদে উঠে রাজনের পা দুটো জড়িয়ে ধরল। পা জড়িয়ে ধরে বলল, দাদা শুধু পূজারে খুঁজে এনে দেন। ওর মুখটা দেখলে আমার আর খাওয়া লাগবে না। আমি ওরে ছাড়া বাঁচব না রাজন দাদা। গত 3 দিন ধরে আমি যে যন্ত্রণা পাচ্ছি তা মৃত্যু যন্ত্রণাকে ছাড়িয়ে যাবে দাদা। আমার হৃদয়টা যদি আপনাকে চিরে দেখাতে পারতাম যদি। দাদা আমি কি আমার পূজারে খুঁজে পাবো? রাজন কৃষ্ণকে উঠালুম, কৃষ্ণের চোখের পানি মুছে দিয়ে বলল, আমরা পূজাকে খুঁজে পাবো। পূজাকে হয়তো জীবিত পাবো। কিন্তু তোকেই তো পূজা এসে মৃত পাবে। এত ভালবাসিস কিভাবে কৃষ্ণ? কৃষ্ণ শুধু অঝরে পানি ফেলল। ওয়াজেদ দুপুরে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরেই ডাইনিংয়ে বসল। প্রভাত তখন পূর্ণতার জন্য খাবার তুলছিল প্লেটে।
ওয়াজেদকে দেখে প্রভাত খাবারের প্লেটটা রেখে খুব শান্ত কণ্ঠে প্রশ্ন করল, পূজা যে নিখোঁজ, আপনি কি কিছু জানেন চাচা এ ব্যাপারে? ওয়াজেদ প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমি নিজেই তো খোঁজার চেষ্টা করছি, কিন্তু মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনার তো চরিত্রে সমস্যা আছে। ওই বাচ্চা মেয়ের সাথে কিছু করেননি তো? যদি আপনি জড়িতে থাকেন, আমি আপনাকে খুন করে প্রয়োজনে জেলে যাব। তাও আমি আপনাকে এইবার ছাড়ব না চাচা। ওয়াজেদ মোলায়েম কণ্ঠে বলল, আমি খারাপ সেটা আমি জানি, তাই বলে কি আমি বাড়ির মেয়েদের সাথে খারাপ কিছু করব? তুমি কি আমাকে এই গ্রাম বা বাড়ি কোথাও কিছু করতে দেখেছ? আমার তো অন্য সন্দেহ হচ্ছে। প্রায় প্রায় যে কাটা মাথা পাওয়া যায়, পূজা তাদের হাতে পড়ে নিত। আপনি আর বাবা কি তাদের সাথেও জড়িত চাচা? ছি ছি, এসব কি বলছো প্রভাত? তুমি এত নিচু চোখে কেন দেখো আমাদের? কারণ এর চেয়ে ভালো নজর আপনাদের প্রতি আমার আসে না চাচা। প্রভাত খাবার নিয়ে ঘরে গেল। পূর্ণতা তখনও চোখের পানি ফেলছে অনবরত। প্রভাত পূর্ণতার কাঁধে রাখল। পূর্ণতা অশ্রুসজল চোখে প্রভাতের দিকে তাকালো। প্রভাত মলিন কণ্ঠে বলল, কিছু খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে পড়বে তুমি। পূর্ণতা ঠোঁট ফুলয়ে কেঁদে উঠে প্রভাতকে জড়িয়ে ধরল। প্রভাত পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পূজার ব্যাপারটা শুনেছ? হ্যাঁ। আপনি পিচ্ছি পূজাকে খুঁজে আনুন প্লিজ। প্লিজ খুঁজে আনুন। আনবো, ওর যেন কিচ্ছু না হয়। তখন রাত বাজে 12টা। জেলে পাড়ার গহীন এক জঙ্গল আছে, যে জঙ্গলটা নদী টপকে, নদীর ওপারে। এপারের মানুষ ওপারে কখনো যায় না। এমন ভয়ঙ্কর বাগান যেখানে দিনেরাতে কেউ কখনো প্রবেশ করে না। সেখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে। পূজাকে সেখানেই নিয়ে রাখা হয়েছে। এই 3 দিনে একটানা গণধর্ষণ চলছে পূজার প্রতি। আঘাতে আঘাতে ফুলের মতো মেয়েটার দেখার কিছু নেই। কথা বলার বলটুকুও নেই পূজার। কোনো রকম নিঃশ্বাস চলছে। ওয়াজেদের গুরু আবারও পূজার ওপর ঝাঁপিয়ে পড়ল। পূজা কাতর কণ্ঠে বলল, আপনাকে আমি দেবতার মতো জানতাম। আপনিও এমন। তাও আমার সাথে এমন করছেন। সেলোকটা হহ শব্দে হেসে উঠে নৃশংসতা চালিয়ে গেল। এরপরই ওয়াজেদ গেল। পূজা হাত জোর করে বলল, আপনারা আমার বাবা হন। আমার বাবা আপনারা। দোহাই লাগে আমাকে ছেড়ে দেন। তবুও অত্যাচার থামল না। এরপরই পূজা দেখল ওয়াজেদের গুরু একটা বিশাল ছুরি বের করল। ওয়াজেদকে বলল, এটা দিয়ে জবাই দিয়ে নদীতে ফেলে দিই। ওয়াজেদ বলল, তাই করেন। কথাটা পূজার কানে যেতেই গায়ের সমস্ত বল হারানো মেয়েটির গায়ে বোধহয় ঐশ্বরিক বল পেয়েছিল। সে এক লাফে উঠে বসল। নগ্ন অবস্থায় ওয়াজেদ আর তার গুরুরু পা জড়িয়ে ধরে বলল, আমি বাঁচতে চাই। আমাকে মারবেন না আপনারা। আমি কোনোদিন কাউকে বলবো না আপনাদের কথা। ওয়াজেদ বলল, তুই এখান থেকে গিয়েই সবার আগে প্রভাতের কাছে বিচার দিবি। তোর মাথা না কাটলে প্রভাত আমাদের মাথা আস্ত রাখবে না। আমি বলবো না। আমাকে বিশ্বাস করুন। ওয়াজেদ পূজার মুখে লাথি মেরে সরিয়ে দিল। ওয়াজেদের গুরু ছুরি এনে পূজার দিকে চালাতে গেলেই পূজা ছুরি ধরে ফেলে। তাতে পূজার হাতের সবগুলো আঙুল কেটে রক্তে একাকার হয়ে যায়। এইটুকু মেয়ে এত শক্তি কোথায় পাচ্ছে কে জানে। জীবন মরণের সময় এখন পূজার। সে জীবনের সর্বশেষ চেষ্টাটা চালাচ্ছে। কিন্তু ওয়াজেদরা দুজন। আরও পুরুষ মানুষ পূজার পক্ষে যুদ্ধ চালানো সম্ভব হল না। তবে পূজা ছুরি ছাড়েনি। কাটা হাতে ছুরি ধরেই রেখেছে। আচমকা পূজা উঠেই ওয়াজেদের গুরুর হাতে কামড় বসিয়ে দেয়। সাথে সাথে ছুরিটা ছেড়ে দেয়। পূজা তখনই ছুরিটা নিয়ে অনেক দূরে ছুঁড়ে মারে। ওয়াজেদ আর ওর গুরু দুজনেই ছুরি খুঁজতে গেল। ওরা জানে পূজার গায়ে সে বল নেই কোথাও পালাবে। আর ছুরিটাও বেশি দূর পড়েনি। তবে জঙ্গল অন্ধকার ঝোপঝাড়ের মাঝে খোঁজে পেতে সমস্যা হচ্ছে। পূজা ততক্ষণে বড় একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ওয়াজেদ বলে, গুরু, পূজাকে তো পাচ্ছি না। এ গেল কই? গুরু বলল, দেখ কোন গাছের আড়ালে, ঝোপঝাড়ের নিচে লুকাইছে। খোঁজ। পূজার হৃদয়টা কেঁপে উঠল। সে তার সৃষ্টিকর্তাকে ডেকেই যাচ্ছে। তখন কাঁদতে কাঁদতে মনে মনে বলল, কথায় তুমি কৃষ্ণ। আমাকে বাঁচাও। আমাকে বাঁচানোর মতো কেউ নেই। এরই মাঝে গুরু ছুরিটা পেয়ে গেল। সে ওয়াজেদকে ডেকে বলল, ছুরি পেয়েছি, টর্চ নিয়ে দেখ সে কই।
ওয়াজেদ টর্চ আনতে যেতেই পূজা উঠে দৌড় দিল। সাথে সাথে ওয়াজেদ আর তার গুরু পূজার পেছনে পেছনে ছুটল। পূজা ছুটতে ছুটতে নদীর কিনারায় চলে এলো। ওর থেকে ৫-৭ হাত দূরেই ওয়াজেদরা। এখন পূজাকে হয় ওদের ছুরির আঘাতে মরতে হবে, নয় নদীতে ঝাঁপ দিতে হবে। পূজার হাতে আর অপশন নেই, সে নদীতে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সময় বলল, আমি বাঁচব কি না জানি না, কিন্তু তোরাও বাঁচবি না। পূজার গায়ে আর সাঁতারের শক্তি নেই। নদীর অথই পানিতে তার জীবনের নিঃশ্বাসটা নিভু নিভু করছে। কিছুক্ষণ সাঁতার কেটে ক্লান্ত হয়ে গেল। আর পেরে উঠছে না। আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এখন কেবলই পানির উপর তার চুলগুলো ভাসছে আর ২ হাতের ১০টা আঙ্গুল দেখা যাচ্ছে। মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও সে মনে মনে বলল, তোমার অর্ধাঙ্গী হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকেও গেল কৃষ্ণ। নদীর ঠিক ওপাশেই অন্যমনস্ক হয়ে বসে আছে কৃষ্ণ। সে পানিতে কিছু একটা পড়ার শব্দ শুনেছে। পূজার চিন্তায় অতটা গুরুত্ব দেয়নি। তবে আচমকা ওই শব্দটার জন্য কৃষ্ণের হৃদয় কেঁপে উঠল। সে কি জানতো যার জন্য পাগল হয়ে যাচ্ছে, সেই অপর প্রান্তে জীবন বাঁচানোর জন্য ছটফট করছে। এই জন্য হয়তো জীবনের সব ছোট খাটো ঘটনাগুলো গুরুত্ব দেওয়া উচিত। কৃষ্ণ একটু গুরুত্ব সহকারে দেখলেই হয়তো পূজা বাঁচতেও পারে। আর পূজার চুলগুলোও দেখা যাচ্ছে না। আস্তে আস্তে সে ডুবে তলিয়ে গেল নদীর তলদেশে। পানিতে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছিল। ভয়ানক কষ্ট আর যন্ত্রণা নিয়ে পূজার মৃত্যু হলো। চারদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ছোট নৌকা আর ডোঙা নিয়ে জেলেরা নেমে পড়েছে নদীতে মাছ ধরতে। অন্ধকারটা একটু আবছায়া হয়েছে কেবল। কৃষ্ণের বাবা বলাই এর নৌকার নিচে কিছু একটা পড়েছে। নৌকাটা কোনোভাবেই সরছে না। বলাই বিড়বিড় করছে আর বলছে ছেলেটা আজ আসেনি আর আজই নৌকাটা আটকে যেতে হলো। বলাই অনেক সময় চেষ্টা করে নৌকা সরাতে পারছে না। পেছনে থেকে হারাধন বলছে, জ্যাঠা কি হয়েছে? বলাই বলল, এদিকে একটুখানি আয় তো ভাই। নৌকাটা সরছে না কেন দেখ। হারাধন বৈঠা বেয়ে এগিয়ে এলো। বলাইয়ের নৌকার কাছে এগিয়ে এসেই হারাধনের চোখ কপালে উঠল। সে চিৎকার দিয়ে উঠে বলল, জ্যাঠা তোমার নৌকার নিচে লাশ। কথাটা শুনেই বলাইয়ের চোখ কপালে উঠল। বলাই উত্তেজিত কণ্ঠে বলল, বলিস কি? ওদের চেঁচামেচিতে আরও কয়েকজন জেলে নৌকা নিয়ে এগিয়ে এলো। বৈঠা আর চৈর দিয়ে গুতাগুতি করে বলাইয়ের নৌকার নিচ থেকে লাশ বের করল। এতক্ষণ যাবৎ কেউ লাশের মুখ দেখতে পায়নি। নৌকার নিচ থেকে লাশটা বের হতেই সবাই আঁতকে উঠল। মুখটা সবার পরিচিত অদি আদরের পূজার লাশ। নগ্ন দেহটা পানির ওপরে ভাসছে। পেটটা ফুলে উঠেছে। কয়েক জায়গা মাছে ঠোকর দিয়েছে। ওদের চিৎকার চেঁচামেচিতে জেলেপ্রাণ নদীর কূলে মানুষের ভিড় জমল। নদীর কূলে ছোট বড় সব ধরনের মানুষ এসে ভিড় জমিয়েছে। পূজার লাশটা ওরা ধরে নৌকায় তুলল। ওদের সবার গামছা দিয়ে শরীরটা ঢেকে দিল। একজন নৌকা নিয়ে ছুটে গেল। ছুটে গিয়ে খবর দিল নদীতে পূজার লাশ পাওয়া গিয়েছে। পূজার মা বাবার বুকফাটা আর্তনাদে কেঁপে উঠল জেলেপাড়া। পূজার মা শুধু বলছে, আমার মেয়েকার এমন ক্ষতি করেছে? কে আমার বুকটা খালি করলো? আমার বিয়ের ১২ বছর পরে অনেক সাধনা অনেক পূজার পরে আমার কোলজুড়ে পূজা এসেছিল। তাই ওর নাম পূজা রেখেছিলাম। আমার পূজার আগে আমি চিতায় উঠতে চাই। একজন সন্তানহারা মায়ের এই আর্তনাদে কাঁদছে পুরো জেলেপাড়ার মানুষ। পূজাকে নৌকায় করে তীরে আনা হলো। লাশটা সবাই ধরে পূজাদের বাড়িতে নিয়ে গেল। পূজার ফুলের মতো চেহারা আর শরীরে অসংখ্য নির্যাতনের ছাপ। পূজার মা বাবা গাছের সাথে মাথা ধাক্কাচ্ছে। মাটিতে গড়াগড়ি করছে। এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করার মতো নয়। পুষ্পর বুকটা ফেটে যাচ্ছে। এখনই মনে হয় হৃদয়টা ফেটে যাবে। সেই পূজার মুখটা দেখতে যায়নি। নিজের ঘরে বিছানার চাদর খামছে ধরে হাউমাউ করে কাঁদছে। চোখের সামনে ভেসে উঠছে পূজার হাসিখুশি মুখটা। কানে বারবার বাজছে, পুষ্পদি পুষ্পদি। পুষ্পর মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। মাথা চেপে ধরে রেখেছে। কয়েকদিনের পরিচয়ের পূজা ওর মনে এত গভীরভাবে জায়গা করে নিল কিভাবে? পুষ্প শুধু কাঁদছে। পূজার মৃত্যুর খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে। পূর্ণতা মনে মনে সৃষ্টিকর্তাকে ডেকে বলছে, আম্মু তো চলেই গিয়েছে, পূজাও হারিয়ে গিয়েছে। আম্মু তোমার কাছে ভালো থাকুক, কিন্তু পূজাকে ফিরিয়ে দাও সৃষ্টিকর্তা। ওর জীবনটা কেবলই শুরু।
একটা নিষ্পাপ ফুলও। আমি পূজাকে ভীষণ ভালোবাসি। ওর কিছু হলে পাগল হয়ে যাব। তাছাড়া এই পৃথিবীতে একজন আছে, সে হলো কৃষ্ণ। পূজা ছাড়া ও বাঁচবে না। আমার প্রার্থনা কবুল করো সৃষ্টিকর্তা। তখনই প্রভাত বাইরে থেকে এলো। প্রভাতকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। প্রভাত রুমে আসতেই পূর্ণতা বলল, চৌধুরী সাহেব। প্রভাত পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে ভয় পেল। পরপর দুটো শোক পূর্ণতা কিভাবে সামলাবে? আমার হাতে ওই ঐশ্বরিক ক্ষমতা নেই তো। থাকলে সবাইকে বাঁচিয়ে রেখে তোমাকে দুঃখ পেতে দিতাম না। পূর্ণতা বলল, জানেন পূজা কৃষ্ণ নামক ছেলেটাকে ভীষণ ভালোবাসে। আপনাকে আমি যতটুকু ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসে। আপনি যে স্মার্টফোনটা কিনেছেন পূজাকে খুঁজে পেলেই দিয়ে দিবেন। ও কৃষ্ণের সাথে ভিডিও কলে কথা বলবে। জানেন সত্যিকারের ভালোবাসা দেখতেও ভালো লাগে। প্রভাত কিছু না বলে পূর্ণতাকে জড়িয়ে ধরল। খুব শক্তভাবে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, আমাকে শক্তি দেও পূর্ণ। আমি ভেঙে পড়েছি, দুর্বল হয়ে যাচ্ছি। আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারছি না, কেন জানি না। কেন, কি হয়েছে? তোমার আম্মুকে সুখ দিতে পারিনি, তোমার বাবাকে শাস্তি দিতে পারিনি। আমি খুনি নই পূর্ণ। না হলে খুনই করতাম। বাবার কিছু অবৈধ ব্যবসা আছে আমি বুঝি। উপযুক্ত প্রমাণ নেই বলে আমি তা পুলিশের হাতে তুলে দিতে পারছি না। ওরা সুদ ঘুষের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করে। বিভিন্ন বিদেশি নারী পুরুষের সাথে ব্যবসায়িক ডিল করে। সবই সুদের কারবার। ওরা মানুষের সামনে যত ভালো মানুষই দেখায় অতটা ভালো নয়। যা বুঝতে আমার অনেক সময় লেগেছে। আমি চোখ বুজে আমার বাবাকে বিশ্বাস করেছি, এটা কি আমার অন্যায়? নিজের জন্মদাতা বাবাকে বিশ্বাস করব না তো সন্তান হিসাবে এই দুনিয়াতে কাকে বিশ্বাস করব আমি পূর্ণ? আগে ভাবতাম বাবা আর চাচা তাদের অর্ধাঙ্গীদের সাথে খারাপ ব্যবহার করে, তাই ওদের আমি খারাপ ভাবতাম। আস্তে ধীরে বুঝলাম এর বাইরেও কিছু গোলমাল আছে। যা বুঝতে আমার সময় লেগেছে। আপনি ভেঙে পড়লে কে সামলাবে সব? পরবর্তী প্রজন্মকে আপনার এগিয়ে নিতে হবে, আপনার আদর্শে। পূজার লাশ পাওয়া গিয়েছে নদীতে। আমি পারিনি কিছু করতে। বলেই পূর্ণতাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরল প্রভাত। পূর্ণতার মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। নিজের মায়ের মৃত্যুর পর পূজার মৃত্যু পূর্ণতা মেনে নিতে পারছে না। হাউমাউ কান্নায় আবারও ভেঙে পড়ল প্রভাতের বুকে। পূর্ণতা প্রভাতের বুকে কিল দিতে দিতে বলল, আমার পূজাকে ফেরত চাই, পূজাকে ফেরত চাই। বাস্তবতা বড়ই কঠিন। অনেক কিছুই চাইলেই মানুষ মেনে নিতে পারে না, তাও মেনে নিতে হয়। গাড়িতে করে চৌধুরী বাড়ি থেকে সবাই এলো জেলে পাড়ায় পূজাকে দেখতে। রাজন সহ পুলিশের পুরো একটা টিম পূজার বাড়ি ঘিরে রয়েছে। রাজনের মাথা হেট হয়ে যাচ্ছে। নিজেকে একজন এসআই বলে পরিচয় দিতে লজ্জা করছে। পূজার মা বাবা রাজনের পায়ের কাছে পড়ে বলছে, তুমি কেমন অফিসার বাবা, আমার মেয়েটারে বাঁচাতে পারলে না? প্রভাত পূজার মা বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, পুলিশ কি করবে জানি না, তবে প্রভাত চৌধুরী খুঁজে বের করবে সেই অপরাধীদের। নিজের বাবা জড়িত থাকলেও তাকে চার টুকরো করে ফেলব আমি। আমি আপনাদের কথা দিচ্ছি। রাজন বলল, আমি চেষ্টা করছি। প্রভাত হুঙ্কার ছেড়ে বলল, আর কত মানুষের প্রাণ গেলে চেষ্টা সফল হবে? ভাই, এখন পর্যন্ত আমি যতটুকু পর্যবেক্ষণ করে পেয়েছি তার সবটাই জেলেপাড়া আর চৌধুরী বাড়ি ঘিরেই রহস্য রয়েছে। এই দুই জায়গার সংযোগ মিললেই আমি ধরে ফেলতে পারবো। এরই মাঝে পুষ্প এসে রাজনকে বলল, কৃষ্ণ কোথায়? এখনো তো কৃষ্ণ এলো না। পুলিশের গাড়ি পাঠিয়েছি কৃষ্ণকে আনতে। ও পাশের ইউনিয়নে গিয়েছে পূজার খোঁজে। কৃষ্ণ কি জানে? শুধু বলেছি পূজাকে পাওয়া গিয়েছে। ও কি বলল? খুশিতে কেমন যেন পাগল হয়ে ফোনটা কেটে দিল। এত খুশি আমি কৃষ্ণকে কোনোদিন হতে দেখিনি। পুষ্প কান্নাজড়িত কণ্ঠে বলল, কৃষ্ণ মরে যাবে, এই চিতায় দুজনকেই না হয় তুলে দিয়েন। পুলিশের গাড়িতে কৃষ্ণ আসছে। বারবার পুলিশদের কাছে জিজ্ঞেস করছে পূজাকে কোথায় পাওয়া গিয়েছে। ও কোথায় ছিল? ও কি ইচ্ছা করে লুকিয়ে ছিল, নাকি কেউ লুকিয়ে রেখেছিল? ও কি শুকিয়ে গিয়েছে? এ কদিনে কিছু খেয়েছে? পুলিশেরা কজন অদ্ভুত চোখে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে? বাড়িতে পৌঁছে কি করবে এই ছেলেটা? আধা ঘন্টা পর কৃষ্ণ বাড়িতে পৌঁছালো। পায়ে কাদা, স্যান্ডেল নেই,
শার্টের বোতাম সবগুলা খোলা, এলোমেলো চুল। কেমন পাগলের মতো দেখাচ্ছে। জেলে পাড়ায় প্রচুর মানুষের ভিড়। এত ভিড় কেন কৃষ্ণ বুঝে উঠতে পারল না। তার কেমন যেন হাত পা থর থর করে কাঁপছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতেই দেখল প্রভাত, রাজন, পূর্ণতা, পুষ্প, পূজার মা বাবা সবাই কাঁদছে। কৃষ্ণের বুকটা কেঁপে উঠল। তার সামনেই একটা সাদা কাপড়ে লাশ ঢাকা আছে। সবাই কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল। কৃষ্ণের দিকে সবাই তাকিয়ে আছে। কৃষ্ণকে দেখে সবার কান্নার মাত্রাও বেড়ে গেল। কৃষ্ণ ছুটে গিয়ে সাদা কাপড়টা সরালো। পূজার ক্ষতবিক্ষত প্রাণহীন মুখটা দেখে কৃষ্ণের চারদিক ঘুরতে থাকল। মাথায় চক্কর দিয়ে উঠল। সে পূজার নাম ধরে জোরে চিৎকার দিল। কে সামলাবে কৃষ্ণকে? পূজাকে জড়িয়ে ধরে উন্মাদের মতো করতে থাকল। পাগলের মতো বলতে থাকল, আমি একদম মরে যাব, এক মুহূর্তও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি পাগল হয়ে যাব পূজা, আমি মরে যাব। পূজা আমার ফুল, কেন এত বড় শাস্তি দিলে? আমার মনের মাঝে জ্বলে পুড়ে যাচ্ছে পূজা। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি। আমার চেয়েও বেশি আমি তোমাকে ভালোবাসি। অনেক ভালোবাসি। তুমি মরনি, ওইটা তুমি না। আমার পূজার মরেনি। আমার পূজা আমার জান। রাজন কৃষ্ণের কাঁধে হাত রাখল। কৃষ্ণ উন্মাদের মতো রাজনকে বলল, দাদা দেখেন ওরে আমি আঙুল কেটে সিঁদুর দিছিলাম। ও সিঁদুর দিত মাথায়। ওরে উঠতে বলেন। আমারে ভালোবাসি বলতে বলেন, নইলে বুক ফেটে চৌচির হয়ে যাবে আমার। পূজার মতো কেউ আমারে ভালবাসে না দাদা। দাদা আপনি আমার পূজারে আমার কাছে একবার ফিরায় দেন। আমি আমার পূজারে আমার বুকের মাঝে লুকায় রাখব। ও আর নেই কৃষ্ণ। ও নেই মানে। ও আছে। ওরে উঠতে বলেন। না হলে আমি এখনই গলায় ফাঁস দিব, নইলে জ্বলন্ত আগুনে লাফ দিব দাদা। কৃষ্ণের আহাজারি দেখে সবাই কাঁদছে। কৃষ্ণ আবার পূজাকে জড়িয়ে ধরে বলল, তুমি ওঠো পূজা, তোমার পায়ে ধরি, তুমি একবার ওঠো। আমার বুকের মাঝে পুড়ে যাচ্ছে পূজা। আমি তোমার সাথে ৭ পাক ঘুরতে চাই, সংসার করতে চাই, তোমাকে আরো ভালোবাসতে চাই। আমার রুহ অবধি পুড়ে যাচ্ছে তুমি ছাড়া। তুমি কি আমার রুহের হায় শুনতে পাচ্ছ না? কৃষ্ণের পাগলামি বেড়েই যাচ্ছে। ঘণ্টা দুয়েকের মাঝেই পূজাকে শ্মশানে নেওয়া হলো। শ্মশানে চিতায় দিয়ে আগুন দেওয়া হলো। দাউ দাউ আগুনে পুড়ছে পূজার শরীর। সেই আগুন দেখে কৃষ্ণ বারবার বলছে, আমার পূজার শরীর পুড়ে যাচ্ছে, ওর যন্ত্রণা হচ্ছে। ও একা কেন পুড়বে? জিন্দা থেকে ওই আগুনের চেয়ে বেশি দগ্ধ হচ্ছি আমি বেশি। আমাকে পূজার কাছে যেতে দিন। কৃষ্ণ বারবার আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। সবাই মিলে কৃষ্ণকে ধরে রেখেছে। কৃষ্ণ আবারও কাঁদতে কাঁদতে বলতে, আমাদের না হওয়া সংসারের গল্পটা কেউ জানল না পূজা, এইপারে না পেলাম তোমাকে, না পারলাম তোমার হাসি খুশি মুখটা দেখে জীবন কাটাতে। ওইপারে কিছু চাওয়ার থাকলে আমি বারেবার তোমাকে চাইব। না হওয়া সংসারটা চাইব। আমাদের ভালবাসায় কোনো ভুল ছিল না, মিথ্যা ছিল না, তাও আমাদের মিলন কেন হলো না? এই অভিশপ্ত জীবনটা আমি কিভাবে পাড়ি দিব? কেন এত ভালোবেসে একা করে চলে গেলে পূজা? তোমাকে হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এই কালো ছেলেকে কেউ আর বলবে না এত সুন্দর বুঝি কোনো ছেলে হয় কৃষ্ণ। তুমি এত সুন্দর বলেই ভালোবাসি। রাজন বলল, কৃষ্ণ এমন করলে তুই বাঁচবি না। পূজা মরে গেছে, আমি কেন বাঁচব? আমার পূজাকে বাঁচাতে পারেননি, আবার আমাকে বাঁচিয়ে রেখে কেন মৃত্যুর স্বাদ ক্ষণে ক্ষণে দিতে চাচ্ছেন? আপনারা কেউ বুঝবেন না আমার পূজার কত কষ্ট হচ্ছে। ও অনেক কষ্ট হচ্ছে। ও তো মরতে চায়নি। ওকে জোর করে মারা হয়েছে। ও কত কষ্ট পেয়েছিল তখন দাদা। বাঁচার জন্য ছটফট করেছিল। আমি কেন বুঝলাম না ও বিপদে? কেন বাঁচাতে পারলাম না? ওর কষ্টের ভাগ আমি এখন কিভাবে নিব? আমাকেও মারেন আপনারা। মারেন। কৃষ্ণ পাগলের মতো বকতে বকতে সেন্সলেস হয়ে গেল। দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার জানায় আকস্মিক আঘাত পাওয়ায় ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছে। সেন্স না ফিরলে কিছু বলা যাচ্ছে না। পুরো জেলেপাড়া থমথমে পরিবেশে আছে, প্রাণহীন হয়ে পড়েছে সবকিছু। কোথাও যেন কোনো প্রাণ নেই। পূজার মৃত্যুর আজ ২ মাস অতিক্রম হয়েছে। গ্রামে সারাক্ষণ পুলিশের বিচরণ চলছে। পুলিশ তদন্ত করে পেয়েছে কেউ বা কারা যেন কোনো অসৎ উদ্দেশ্য দীর্ঘদিন ধরে মানুষের মাথা কেটে দেহ নিয়ে উধাও হচ্ছে। এখানে গভীর কোনো রহস্য আছে।
পুষ্পর আজ সারাদিন ধরে বমি হচ্ছে, তাও ভীষণ বমি। বিগত 7 দিন ধরে মাথা ঝিমঝিম বমি বমি ভাব তার। দুপুর থেকে না খেয়ে শুয়ে আছে। এইদিকে রাজনোর মা দাঁত কিরমির করে যাচ্ছে পুষ্পর শুয়ে থাকা নিয়ে। সে আজও পুষ্পকে মেনে নিতে পারেনি। কেন যেন পুষ্পকে তার চক্ষুশূল লাগে। বিগত 2 মাসে পুষ্প হাঁপিয়ে উঠেছে এ বাড়িতে। কোনোভাবেই রাজনের মায়ের মনের মতো সে হয়ে উঠতে পারেনি। কেন যেন আজ পুষ্প হাল ছেড়ে দিয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ আগে সে বিছানা ছেড়ে উঠেছে। আস্তে আস্তে নদীর ঘাটে গেল। নদীর আলগা বাতাস চোখে মুখে লাগছে। নদীর পাড়ের মাচালির ওপর বসে আছে ফাইক। পুষ্পকে দেখে বলল, পুষ্পমা তুমি এই ভর সন্ধ্যায় এইখানে কেন মা? পুষ্প মলিন মুখে বলল, শরীরটা ভালো লাগছে না বাবা। তখনই কয়েকজন পুলিশ কনস্টেবল ওখান দিয়ে যাচ্ছিল। পুষ্পকে দেখে বলল, ভাবি সার কোথায়? ওদের ভেতরকার উত্তেজনা দেখে পুষ্প সন্দিহান হয়ে জিজ্ঞেস করল, কেন? নদীর পাড়ের ঝোপে একটা বিশাল বড় ছুরি পাওয়া গিয়েছে। পুষ্প কনস্টেবলকে বলল, দেখি ছুরিটা। ছুরিটা বের করতেই পুষ্পের চোখ কপালে উঠল। মস্তিষ্ক কেমন ফাঁকা হয়ে এলো। এই ছুরিটা তো সেই ছুরি। পুষ্প ওদের সামনে আর কথা বাড়ালো না। ওরা চলে যেতেই পুষ্প ফাইকের চোখে চোখ রেখে বলল, আপনার সেই গাছ কাটা ছুরিটা কোথায় বাবা? ফাইক খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আছে ঘরে। ওটা পুলিশের কাছে বাবা। রক্ত মাখানো অবস্থায় পাওয়া গিয়েছে। বলো কি, কেউ কি ঘর থেকে চুরি করলো? আপনার বাড়িতে অচেনা অজানা কে আসবে? সেটাই তো বুঝছি না। পুষ্প এবার সরাসরি বলে উঠল, এই ছুরি দিয়েই কি পূজার খুনটা করেছেন বাবা? ফায়েক এর চোখ কপালে উঠল। সে মিনতি ভরা কণ্ঠে বলল, এইসব কি কইতাছো মা? পূজা আমার মেয়ের সমান। আমি তারে কেন খুন করব? সেটা তো আপনি জানেন চাচা। সত্যি করে বলেন কি লুকাচ্ছেন? আমার কেন যেন এখন এই ছুরি দেখে মনে হচ্ছে আপনি জড়িত। তোমার একটা ভুল হচ্ছে মা। যাও রাজন আইছে। দু-একটা সুখ দুঃখের কথা কও যাও। পুষ্পর কেন যেন মনে হচ্ছে সে চাইলেই কোনোভাবে সত্যটা বের করতে হবে। পুষ্প ভীষণ সাহস নিয়ে ওখান থেকে সরে আসল। সরে এসে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। পুষ্পর ধারণা ফায়েক ওই খুনিদের সাহায্যকারী, যারা একের পর এক খুন করে চলেছে গ্রামে। ফায়েককে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। এদিক সেদিক তাকিয়ে একটা নাম্বারে ফোন করলো। ফোনের ওপাশ থেকে ফায়েককে গুরু বলে ডাকলো কেউ। ফায়েক কয়েকটা গালি উচ্চারণ করে বলল, গুরু, গুরু করিস না আর। আমার সব শেষ হয়ে যাচ্ছে। ওয়াসেলের মেয়ে আমাকে সন্দেহ করছে। ছেলের কাছে যখন তখন ধরা খেয়ে যাব। কেন গুরু, কি হয়েছে? যে ছুরি দিয়ে শখানিক মানুষ গরুর মতো জবাই দিয়ে মাথা লাথি মেরে ফেলে দেহ নিয়ে গুম করেছি, সেই ছুরি ওয়াসেলের মেয়ের নজরে এসেছে। আমার এত বছরের ব্যবসা একটা কাকপক্ষী ও টের পাইনি। ওয়াসেলের মেয়ে যখন একটু আঁচ করতে পেরেছে এবার ধরা খেয়ে যাব। কিন্তু আগামীকাল সকালেরই আমাকে মজুদ ড্রাগসগুলো ইন্ডিয়া পাচার করতে হবে। কোটি কোটি টাকার মাদকদ্রব্য রয়েছে। ওয়াসেলকে বলে দিস ওর গেস্ট হাউজে বিদেশি যে মেয়ে এসছে ব্যবসায়িক আলাপ করতে ওরে জবাই দিতে। ওর পেটের মাঝে মাদক দ্রব্য দিয়ে মাছের নৌকায় করে পাচার করে দিব। শত শত মানুষ মেরেছি শুধু তাদের পেটে মাদকদ্রব্য ঢুকিয়ে তা পাচারের জন্য। কোটি কোটি টাকা থাকতেও আমি জেলের রূপ ধরে আছি। একজন ফকিরের জীবনযাপন করছি। ওইদিকে সবাই ওয়াসেলকে বড়লোক ভাবে, অথচ সব আমার করে দেওয়া। জেলে পাড়ায় পড়েই আছি মাছের নামে, মাছের নৌকার নিচে মানুষের পেটে মাদক পাচারের জন্য। ওয়াসেলের সাথে ব্যবসায়িক সম্পর্কের জন্য ওদের বাড়ি মাছ বেচার নাটক করেছি। এত কিছু করেছি শুধু টাকার জন্য। আগামীকালই মাছের নৌকা সহ মাদক নিয়ে ইন্ডিয়ায় চলে যেতে হবে। ওয়াসেল আর ওয়াজেদকে রেডি থাকতে বল। পুষ্পর সমস্ত শরীর কাঁপতে শুরু করল। সে বিশ্বাস করতে পারছে না ফায়েক এমন কুৎসিত মানুষ। এত ভয়ানক মুখোশ পরে কেউ থাকতে পারে তা পুষ্পর ধারণার বাহিরে ছিল। পুষ্প থরথর করে কাঁপছে। পুষ্প একটা জোরে নিঃশ্বাসও ছাড়ল না। সেই বুঝতে পারছে পূজার করুণ পরিণতির পেছনে কে দায়ী। পূজার কথা ভেবে কান্না উপচে পড়ল পুষ্পর। ছোট্ট পূজা কি তাহলে এভাবেই হায়নাদের কবলে পড়েছিল? এই ভয়ানক মানুষদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। পুষ্প মনে মনে বলল, সে পূজার মতো মরবে না। ফাইকের মুখোশ তাকে খুলতেই হবে।
আস্তে করে ওখান থেকে সরে এক দৌড় দিয়ে বাড়িতে আসল। তখন পুষ্প হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে এসে দেখল রাজন কেবলই বাড়িতে এসছে। পুষ্পর অমন অবস্থা দেখে রাজন পুষ্পকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পুষ্প? আমাকে এখনই আম্মুর কাছে নিয়ে যাবে প্লিজ। এখনই? হ্যাঁ, এখনই। এখনই মানে এখনই। তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আমি, বাট এখন চাইছি। আমাকে এখনই আম্মুর কাছে নিয়ে চলো। পুষ্পর অমন অবস্থা দেখে রাজন আর এক সেকেন্ড দেরি না করে পুষ্পকে নিয়ে চৌধুরী বাড়ির দিকে রওনা হলো। রাজনের বাইকের পেছনে বসা পুষ্প বুঝতে পারছে না রাজনকে কিছু বলাটা ঠিক হবে কিনা। যতই হোক ছেলে তো ফাইকের। পুষ্পর হঠাৎ ভয় করে উঠল। তাহলে কি রাজনও অমন? রাজন কি তাহলে ওর বাবার সহায়ক? রাজনও ওর বাবার মতোই খারাপ? সারা রাস্তা পুষ্প কাঁদতে কাঁদতে গেল। চৌধুরী বাড়িতে পৌঁছানোর পর রাজন খেয়াল করল পুষ্পর অবস্থা ভয়াবহ খারাপ। কেমন অন্যরকম দেখাচ্ছে। রাজন পুষ্পের গালে হাত রেখে বলল, শরীর ভালো লাগছে এখন? হুম। তোমাকে অন্যরকম দেখাচ্ছে, রেডি হও, ডাক্তারের কাছে যেতে হবে। পুষ্প ভেজা চোখে রাজনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই খুনগুলোর সাথে তোমার বাবা জড়িত নয় তো? রাজনের মাথা ঘুরে উঠল। সে পুষ্পর দিকে তাকিয়ে বলল, জান তোমার মাথায় এসব কে ঢুকালো? বাবা মানে আমার বাবা। হ্যাঁ, আমার বাবা পৃথিবীর সবচেয়ে সহজ সরল মানুষ। সে কেন এসবে জড়িত হবে? যে ছুরিটা আজ তোমরা রক্তমাখা অবস্থায় পেয়েছো, ওটা বাবারই ছুরি। তোমার ভুল হচ্ছে কিছু একটা। প্লিজ এসব কথা ভুলেও আর বলো না। রাজন তুমি আমার কথা বিশ্বাস করো। এসবের সাথে বাবা জড়িত আছে। এমনি অনেক প্রেসারে আছি। তার মাঝে তুমি কি শুরু করলে? প্লিজ রেস্ট নাও এখন। আমি আসছি এখন। রাজন চলে গেল। পুষ্প ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। পরের দিন ভোর সকালে খুব বাজে অবস্থায় রাস্তায় পড়ে রইল ওয়াসেল আর ওয়াজেদ চৌধুরীর লাশ। হাত এবং পায়ের নখ থেকে শুরু করে দুই হাত এবং দুই পা কুচি কুচি করে চোখ দুটো উপড়ে রাস্তার মোড়ে ফেলে রাখা হয়েছে ওয়াসেল এবং ওয়াজেদ চৌধুরীকে। সেই পিচঢালা রাস্তায় লিখে রাখা হয়েছে, এলাকার সমস্ত নিরীহ মানুষদের এতদিন খুন করে জেলেপাড়ায় বসবাস করা সহজ সরল ফায়েক নামক মুখোশধারী শয়তানের হাতে তুলে দিয়েছি এতদিন। আমরা তিনজনই এই নিকৃষ্ট পেশার সাথে জড়িত। আমরা মানুষের পেটের মধ্যে মাদক চালক দিয়েছি। আমরাই একদিন একজন অর্ধাঙ্গীর চোখের সামনে তার অর্ধাঙ্গ স্বামীকে মেরে তার পেটে মাদক প্রচার করেছিলাম। একজন নিরপরাধ শিশু জন্মের আগে হারিয়েছিল তার বাবা। সেই শিশুটি আবার বেড়ে উঠল তার বাবার খুনির ভালবাসায়। লেখাটি পড়ে গ্রামের এলাকার প্রতিটা মানুষের মাথায় যেন বজ্রপাত ঘটল। মুখোশের আড়ালে এরা এত খারাপ ছিল। সামান্য একজন মাছ বিক্রেতার এত ভয়াবহ রূপ ছিল। লেখাটি পড়ে রাজনের সর্বাঙ্গ কাঁপতে শুরু করল। এই জন্যই কি তার বাবা তাকে দূরে রেখে লেখাপড়া শিখিয়েছিল? বাবার পাপের টাকায় তাকে পড়িয়েছে। রাজনের মুখটা ধুলোর মতো হয়ে গেল। সহজ সরল বাবার আড়ালে এত খারাপ একটা রূপ ছিল। রাজন প্রতিজ্ঞা করেছিল যে এই অপরাধের সাথে জড়িত সে যেই হোক রাজন তাকে ছাড়বে না। আজ রাজনের কষ্ট হচ্ছে, নিজের বাবাকে কিনা তার ফাঁসির রদ্রিতে ঝুলাতে হবে। এখনো মানতে পারছে না এই কঠিন সত্য। রাজন আড়ালে গিয়ে তার বাবাকে ফোন করল। সাথে সাথে ফায়েক ফোনটা রিসিভ করল। রাজন কম্পিত কণ্ঠে বলল, তোমাকে কি বাবা ডাকা উচিত? কেন? তার আগে বলো, কেন জন্ম দিয়েছিলে আমাকে? কেন এত লজ্জায় ফেললে আমাকে? টাকার কি বেশি প্রয়োজন ছিল যে মুখোশধারী শয়তান সেজে টাকা ইনকাম করতে করতে হলো? সবই তোমার জন্য করেছি। আমার জন্য যখন করেছো আমিও তোমার জন্য কিছু করব। পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে একজন সন্তান কিভাবে তার বাবাকে ফাঁসির দৃতে ঝুলায়। আমি তোমাকে ছাড়ব না বাবা। আমি বাড়িতেই আছি, তুমি 1 ঘন্টার মাঝে এসে স্যালেন্ডার করবে। ঘণ্টাখানিক কেটে গিয়েছে। রাজন কাঁদছে। যেন কেউ মরে যাওয়ার মতো শোক এটা তার কাছে। পুরা পৃথিবী ধরে ঘুরছে তার মাথার ওপর। ওইদিকে মেরির স্বামী মারা গিয়েছে কিন্তু মেরি কোথাও নেই। ঘণ্টাখানিক পরে রক্তাক্ত অবস্থায় সে এসে ওয়াসেলের লাশের পাশে হাজির হলো। সে হাসছে, তৃপ্তির হাসি হাসছে। যেন স্বামীর মৃত্যুই তার কাছে অনেক বড় প্রাপ্তি। পূর্ণতার বাবা মারা গিয়েছে সেও হাসছে। কি অদ্ভুত সব সম্পর্কগুলো। কারো স্বামী বা বাবার মৃত্যুতেও কেউ কাঁদে।
শুধু পুষ্পর চোখে পানি। মেরিকে এমন অদ্ভুতভাবে হাসতে দেখে সবার সন্দেহ হচ্ছে। আরেকজন লেডি অফিসার মেরির হাত ধরে বলল, স্বামীর মৃত্যুতে কষ্ট হচ্ছে না। কষ্ট কি মানুষ বারবার পায় ম্যাডাম? স্বামীর মৃত্যুতে যে অসহনীয় কষ্ট ৩৮টা বছর ভোগ করছি সে খবর কি কেউ রেখেছে? এলাকার প্রতিটা মানুষ তাকিয়ে আছে মেরির দিকে। এ যেন নতুন এক গল্প। লেডি অফিসার খুব আগ্রহ নিয়ে বললেন, ৩০ বছর আগে কি হয়েছিল? আমাদের বাড়ি ছিল কলকাতা। আমার ১০ বছরের ভালোবাসা পূর্ণতা পাওয়ায় বাংলাদেশে ঘুরতে এসেছিলাম। আমি ওকে ভীষণ ভালোবাসি জানেন। বিয়ের ৬ মাস যেতে না যেতেই আমি অন্তঃসত্ত্বা হই। তা টের পাই বাংলাদেশে এসে ঘুরার প্রস্তাবটা ওনার বন্ধু ওয়াসেলই দিয়েছিল। ওয়াসেল তখন প্রায় ইন্ডিয়া যেত। আমার স্বামী ছিলেন একজন সৎ আদর্শবান নেতা, যে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। বাংলাদেশে আসার পরে আমরা ওয়াসেলের সাথে একটা হোটেলে উঠি। তখন ওয়াসেল একটা অসৎ ব্যবসায়ের প্রস্তাব দেয় আমার স্বামীকে। উনি সেটাতে রাজি না হয়ে পুলিশকে জানানোর হুমকি দেন। আর তখনই নেমে আসে বিপদ। এইদিকে ওয়াসেলের নজর ছিল আমার সুন্দর চেহারার প্রতি। সুন্দর চেহারাও মানুষের জীবনের অভিশাপ হয় মাঝে মাঝে। ওয়াসেল আমার চোখের সামনে আমার স্বামীকে নির্মমভাবে কোপাতে থাকে। আমি তখন পাশের রুমে ওকে নিয়ে দরজা লাগিয়ে দিই। তখন আমার কোলে ওর মাথা ছিল। রক্তে ভিজে যাচ্ছিল ফ্লোর। আমি চিৎকার করছিলাম, আর্তনাদ করছিলাম যন্ত্রণায়। ওর রক্ত আমি কোনোভাবে আটকাতে পারিনি। তখন ও শেষ যাত্রায় প্রায় মৃত্যুপথেও আমাকে দিয়ে প্রমিজ করিয়েছিল আমি যেন আমাদের সন্তানের কথা ওয়াসেলকে না জানায়। আমার সন্তানকে যেন আমি এই পৃথিবীতে আনি। ওর সন্তানকে যেন ওর মতো ভালো মানুষ বানায়। সেদিন আমার কোলের ওপর আমার স্বামী মারা যায়। আমার চোখের সামনে ওরা ওর পেটে বিভিন্ন মাদক ঢুকিয়ে পাচার করে। আমি কেমন পাগল হয়ে যাচ্ছিলাম। যন্ত্রণায় বুকটা পুড়ছিল। কি ভীষণ যন্ত্রণা তা কেউ অনুভব করতে পারবে না। আমার কাছে একটা প্লাস পয়েন্ট ছিল। সেটা হলো ওয়াসেলের দুর্বলতা। ওয়াসেল আমার প্রতি ভীষণ দুর্বল ছিল। আমি জানতাম ওয়াসেল আমাকে কিছুই বলবে না। সেদিন আমি ওয়াসেলকে বলেছিলাম, আমি এখন কোথায় যাব? কেউ তো নেই আর আমার। ওয়াসেল তখন সুযোগ পেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বুকে পাথর চেপে আমার স্বামীর হত্যাকারীর উইদিনই বিয়ে করি। বুঝতে পারছেন একজন অর্ধাঙ্গিনী হিসাবে আমার কষ্ট। কি ভীষণ যন্ত্রণা বুকে লালন করে স্বামীর মৃত্যুর দিন আরেক বিয়ে করি আমি। কিন্তু আমি ওয়াসেলকে জানাইনি ২ মাসের ছোট্ট প্রভাত আমার পেটে। তারপর প্রভাতের জন্ম হয়। ওয়াসেল জানতেও পারেনি ও যাকে সন্তান বলে জেনে এসছে সে আসলে অন্য কেউ। বুঝতে পারছেন একজন নারী হিসাবে কি পেয়েছি আমি। তবে প্রভাত তোমার ছেলে না এই কথাটা ওয়াসেলকে যে যবত্রনা দিয়েছে তাই আমাকে শান্তি দিচ্ছে। একজন অর্ধাঙ্গীর গল্প শুনলেন তো? কত কঠিন ছিল তার পথযাত্রা। তবে আজ আমার প্রতিশোধ সফল। লেডি অফিসারের চোখ জোড়া ভিজে উঠল। এলাকার মানুষজন সবার চোখ ভিজে উঠল। একজন নারী হিসাবে মেরির কোনো তুলনা নেই। সন্তানকে বাঁচাতে কত কি সহ্য করে গেল। লেডি অফিসার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মানুষের জীবন এমন কঠিনও হয়। আমি যেন একটা অন্ধকার পৃথিবীর গল্প শুনলাম। খুনগুলো কি আপনি করেছেন? লেডি অফিসার মেরির দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আবারও বললেন, আমি জানি না আপনাকে কিভাবে সম্মানিত করা উচিত। আপনার মতো মা, আপনার মতো স্ত্রী এ দুনিয়াতে আর দ্বিতীয়তা আছে কিনা। এত ধৈর্য, এত কষ্ট সহ্য করে থেকেছেন তাও জানি না। যা অনুভব করে আমি শিউরে উঠছি। শুধু বলুন, খুনগুলো কি আপনিই করেছেন? তখন প্রভাত এসে উপস্থিত হয়। প্রভাতের হাতে রক্তাক্ত একটা ছুরি। চোখ দুটো লোহিতবর্ণ ধারণ করেছে। প্রভাতের সমস্ত শরীরে রক্ত মাখা। প্রভাতকে এ অবস্থায় দেখে সবাই প্রভাতের দিকে তাকালো। পূর্ণতার সমস্ত পৃথিবী ঘুরতে শুরু করল। পূর্ণতা এক ছুটে প্রভাতের সামনে গিয়ে দাঁড়ালো। প্রভাতের মুখটা মলিন, যেন এক আকাশ সমান মেঘ জমেছে। পূর্ণতা কি বলবে বুঝতে পারছে না। সে শুধু চেয়ে আছে প্রভাতের দিকে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কিছু বলতে চাওয়ার আগেই প্রভাত স্মিথ হাসল। যে হাসিটা বড্ড ভয়ঙ্কর। একে একে সবাই ঘিরে ধরল প্রভাতকে। পূর্ণতা কান্নাজড়ানো কণ্ঠে বলল, আপনার এ অবস্থা কেন? প্রভাত ছুরিটা ফেলে দিয়ে মাটিতে বসে পড়ল।
পূর্ণতার পায়ের কাছে বসে মাথা গুজে রইল মাটিতে। পূর্ণতাও মাটিতে বসে পড়ল। প্রভাতের দুই গালে হাত রেখে বলল, কি হয়েছে চৌধুরী সাহেব আপনার? আপনাকে এমন লাগছে কেন? প্রভাত পূর্ণতার হাত দুটো আগলে ধরল। পূর্ণতার মুখ পানে তাকিয়ে বলল, ক্ষমা করো আমাকে তুমি পূর্ণ। আমি তোমাকে একটা অভিশপ্ত জীবন উপহার দিলাম। তোমাকে একা করে দেওয়ার জন্য ক্ষমা করো আমাকে। আমি পারলাম না সব ঠিক করতে পূর্ণ। আমি নিজ হাতে সব পাপীদের খুন করেছি পূর্ণ। বাবা বলে যাকে ভীষণ ভালবাসতাম, সেই নাকি আমার সত্যিকারের বাবার খুনি। আমার মতো এমন অসহায় ছেলে এ দুনিয়াতে একটাও নেই। আমি আমার বাবার খুনির হাত ধরে হাঁটতে শিখেছি, তার বুকে মাথা রেখে ঘুমিয়েছি, তার আদর ভালবাসায় বড় হয়েছি। তাকেই ভীষণ ভালোবেসেছি। শেষে কি হলো, আমার পুরো জীবন, আমার পরিচয়টাই পাল্টে গেল। যাকে আমি ভরসা করেছি, সেই আমার জন্মদাতা পিতার খুনি। আমার আম্মুকে সেই একদিন বিধবা করেছিল। আমার আম্মুর পুরো জীবনটা নষ্ট করেছে সে। আজ আমি বুঝি কেন আমার আম্মু ওই কবরটা আমাকে দিয়ে জেয়ারত করাতো। কেন আমাকে বলতো বেশি বেশি দোয়া করতে। আমি আমার আম্মুর পুরো জীবনটা ভেবে পাগল হয়ে যাচ্ছি। আমি খুন করে দিয়েছি পূর্ণ। সবাইকে খুন করে দিয়েছি। আমার বাবার হত্যাকারীকে খুন করে দিয়েছি। বাবার হত্যাকারীকে খুন করে আমি আরও অশান্তিতে পুড়ে মরছি। ওয়াসেল চৌধুরীর আর্তনাদ আমাকে পোড়াচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। মৃত্যুর আগে ওয়াসেল চৌধুরী অসহায়ের মতো আমাকে বলেছিল, আমার সব মিথ্যা প্রভাত, কিন্তু তুমি আমার সন্তান, তোমাকে আমি ভালোবাসি, এটা সত্য ছিল। আমার সারা জীবনে মানুষকে যত কষ্ট দিয়েছি তার চেয়ে হাজার গুণ ফিরে পেলাম, যখন জানলাম তুমি আমার সন্তান নও। আমি এটা মেনে নিতে পারছি না প্রভাত। তুমি একবার আমাকে বাবা বলে ডাকো। ওয়াসেল চৌধুরীর ওই আর্তনাদ আমাকে কষ্ট দিচ্ছে পূর্ণতা। অথচ ওই মানুষটাই আমার আম্মুর জীবন ধ্বংস করেছে। আমি যার সন্তান তাকে তো দেখার সৌভাগ্য হয়নি। অজানা এক কষ্ট আমাকে পোড়াচ্ছে। পূর্ণতা হাউমাউ করে কেঁদে উঠে প্রভাতকে জড়িয়ে ধরল। ভীষণ এক কান্নায় ভেঙে পড়ল। সে কি বলবে জানে না, কিছুই বুঝতে পারছে না। সে প্রভাতের কষ্ট অনুভব করে মরে যাচ্ছে। প্রভাত পূর্ণতাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি আমার ফাঁসি হবে পূর্ণ। আমি পারলাম না তোমাকে আমার বুকে চিরকাল আগলে রাখতে। আমি কার কাছে তোমাকে রেখে যাব জানি না। তোমাকে চিরকালের মতো একা করে দিলাম পূর্ণ। আমি মরে যাবার পর তুমি একা এত বড় একটা জীবন কিভাবে কাটাবে এটা ভেবে আমার অশান্তি হচ্ছে। চেয়েছিলাম তোমার আর আমার একটা সুখের নীড় হবে। সে নীড়ে আজন্মকাল কাটিয়ে দিব তোমার হাসি মুখ দেখে। কিছুই হলো না আর। আমাকে শাস্তি দাও তুমি। তোমাকে বিধবা করে দেওয়ার জন্য শাস্তি দাও আমাকে। পূর্ণতা কোনো কথা বলতে পারছে না। সে শুধু কাঁদছে। কান্না যেন আজন্মের সঙ্গী হয়ে গেল। রাজন এত সময় চুপচাপ ছিল। সে এবার নিচে বসে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমার বাবা কোথায় প্রভাত ভাই? নদীর পাড়ে লাশটা রেখে এসেছি। রাজন চোখটা বন্ধ করল। দম বন্ধ, একটা কষ্ট হচ্ছে তার। সে প্রভাতের হাতটা শক্ত করে ধরে বলল, খুব ইচ্ছা ছিল এমন জঘন্য মানুষকে তিলে তিলে মারার। আপনি কেন ওই নোংরা মানুষকে মেরে আইন নিজের হাতে নিলেন? ভাবির কি হবে এখন প্রভাত ভাই? তুমি আমার পূর্ণতাকে দেখে রেখো রাজন। আমি ছাড়া ওর কেউ ছিল না এতদিন। আজকের পর থেকে আরও একা হয়ে যাবে। পূর্ণতার কান্নার মাত্রা বাড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, প্রতিটা মেয়ে হই বাবার রাজকন্যা আর আমি হয়েছি আমার স্বামীর রাজরানী। কিন্তু আমার ভাগ্য এত খারাপ কেন? আপনি ছাড়া আমার চারদিকটা এত অন্ধকার, আমি কিছু চোখে দেখি না। মা বাবা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাও আমি বেঁচে আছি। কিন্তু আপনি, আপনার কিছু হলে, আমি করব। পুষ্প প্রভাতের কাছে এগিয়ে এসে বলল, তাহলে কি আমি তোমার বোন নই? আমাকে কি আর ভালবাসো না তুমি আর আম্মু? প্রভাত পুষ্পকে জড়িয়ে ধরে বলল, তুই আমার বোন, একমাত্র বোন। পূর্ণকে দেখে রখিস। সবাই প্রভাতের কাছে কান্নাকাটি করছে। শুধু দূরে দাঁড়িয়ে আছে মেরি। কেন সে ছেলের কাছে আসছে না কেউ জানে না। মা ছেলে দূর হতেই দুজনের দিকে তাকিয়ে আছে। চারদিকে একটা দম বন্ধ পরিবেশ। রাজন হারালো বাবা, পুষ্প হারালো বাবা, পূর্ণতা হারালো বাবা, একই দিনে গোটা একটা পরিবার এলোমেলো হয়ে গেল। কালো অন্ধকারে, শোকে ছেয়ে গেল সবার জীবন। রাজনের উপায় নেই।
সে প্রভাতকে নিয়ে গেল জেলে। প্রভাত এখন জেলে আছে। কিছুদিনের মাঝেই রায় হবে। আদালত কি রায় দিবে কেউ জানে না। আজ কতদিন কৃষ্ণ হসপিটালে ছিল। কৃষ্ণ আজ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। হাত কেটে পূজার নামটা বড় অক্ষরে লিখে রেখেছিল। সেই নামের দিকে তাকায় আর হু হু করে কেঁদে ওঠে। পূজার নাম ধরে ধরে চিৎকার করে। রাজন জানে তার বাবা জড়িত ছিল পূজার খুনের পেছন। কৃষ্ণের এই অবস্থার জন্য রাজনের নিজেকে দায়ী মনে হয়। রাজন কৃষ্ণকে সুস্থ বানানোর চেষ্টা করছে। কিন্তু চাইলেই কি সব হয়? দিন যাচ্ছে আর কৃষ্ণ মানসিকভাবে বেশি খারাপ হয়ে পড়ছে। চারদিকে তাকায় আর বলে, ওই পূজা আসছে, ওই পূজা। কে জানে সব ঠিক হবে কিনা। প্রভাত জেলে যাওয়ার 2 মাস পরে আদালত সমস্ত ঘটনা শুনে প্রভাতকে 7 বছরের কারাদণ্ড দেয়। রাজন নিজে সাক্ষী দেয় তার বাবার বিরুদ্ধে। পূর্ণতা নিজে সাক্ষী দেয়, পুষ্পও সাক্ষী দেয়। সবার সাক্ষীর পরে আইন নিজ হাতে নেওয়ার জন্য প্রভাতের কারান ফাঁসির বিনিময়ে কারাদণ্ড হয়। আদালতের রায়ের পরে আজ প্রভাতকে জেলে নেওয়া হবে। প্রভাত পূর্ণতা আদালতে মুখোমুখি হয়। পূর্ণতা কাঁদছে, কেঁদেই যাচ্ছে। অথচ প্রভাতের মুখে হাসি। প্রভাতের ভেতরে বিন্দুমাত্র দুঃখ কষ্ট নেই। পূর্ণতা অশ্রুসিক্ত চোখে প্রভাতের গেঞ্জির কলার খামচে ধরে বলল, আপনার কি কষ্ট হচ্ছে না? আপনি হাসছেন কেন? প্রভাত পূর্ণতার কপালে চুমু দিয়ে বলল, আমি বেঁচে থাকব, জেল থেকে আবার বের হতে পারবো। আবার এসে তোমাকে ভালোবাসতে পারবো। এটা কি আনন্দের নয়? কিন্তু আমি থাকবো কিভাবে? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ছাড়া থাকতে হবে না। এখন তুমি বাচ্চা আছো। এতদিন বিয়ে করেছি ঠিক করে বাসরটুকুও করতে পারিনি। আমি জেল থেকে বের হতে হতে তুমি বড় হয়ে যাবে। তখন এসে বাসর আগে বাসরটা সারো। আর শোনো, মাত্র 5 বছরে আমি কিন্তু বুড়ো হব না। একদম ইয়াং থাকবো। এর চেয়ে বেশি রোমান্টিক হয়ে ফিরে আসবো। প্রভাতের এসবের কথায় পূর্ণতার মন গলল না। সে কাঁদতে কাঁদতে বলল, আপনার মতো পুরুষের অর্ধাঙ্গী হতে পেরে আমি ভাগ্যবতী প্রভাত চৌধুরী। আমি অপেক্ষা করব আপনার জন্য। এ 5টা বছর আপনি ছাড়া কষ্টের তীব্রতা আমার বাড়বে শুধু। প্রভাত আবারও পূর্ণতার কপালে চুমু দিয়ে বলল, সুখের তীব্রতা বাড়াতে খুব শীঘ্রই ফিরব জান। প্রিয় পূর্ণতা, আমার আদর স্নেহ আর ভালোবাসা নিয়মা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। ক্ষমার অযোগ্য কাজ করেছি তোমার কাছে। বিনা দোষে, বিনা অপরাধে তোমার কাছ থেকে প্রভাতকে আলাদা করেছি আমি। আমার জন্যই জীবন থেকে অনেকগুলো সোনালী সময় নষ্ট হলো তোমার। সারা পৃথিবী যা জানে জানুক, শুধু তুমি জেনে রাখো তোমার স্বামী কোনো খুনি নয়। সে কাউকে খুন করেনি। একজন সৎ, আদর্শবান পুরুষের অর্ধাঙ্গিনী তুমি। ওয়াসেল, ওয়াজেদ আর ফাইকের খুন আমিই করেছিলাম। আমি চাইলেই অনেক আগেই কলাকৌশলের সাহায্যে ওয়াসেলকে অন্তত মারতে পারতাম। খাবারে বিষ মিশিয়ে হলেও মারতে পারতাম। কিন্তু আমার প্রভাত তখন আমার পেটে। ওকে জন্ম দিতে আমার 10 মাস সময় লেগে গেল। আর তখন আমাকে চোখে চোখে রাখা হতো। আমার অত শক্তি ছিল না। কিছু করতে গেলেও ধরা খেয়ে যেতাম। আমার স্বামী সোলেমানের একমাত্র অংশ ছিল প্রভাত। আমি সোলেমানকে কথা দিয়েছিলাম, আমি তার সন্তানকে যেভাবে হোক মানুষের মতো মানুষ করব। আমি তখন ওয়াসেলকে মারতে গেলে মারতে তো পারতামই না, বরং নিজে মারা যেতাম। তারপর আমার প্রভাতের কি হতো? কে ওকে দেখতো? আমার প্রভাতকে কে জানাতো ওর বাবা কে ছিল? এক বুক যন্ত্রণা নিয়ে আমি ধর্ষিত হয়েছি দিনের পর দিন ওয়াসেলের কাছে। বিছানার চাদর খামচে ধরে সহ্য করেছি শারীরিক সম্পর্ক। ওর আর আমার বিয়ে হয়তো কাগজ কলমের বৈধতা দিয়েছিল, কিন্তু আমার মনের বৈধতা দিতে পারেনি। আমি মনে প্রাণে স্বামী হিসাবে একজনকে মেনেছি, একজনকে ভালোবেসেছি। সোলেমান ছাড়া আমার জীবনে আর কারো অস্তিত্ব ছিল না। পুষ্পর জন্ম আমি দিতে চাইনি। ওয়াসেল আরও একটি সন্তান চেয়েছিল। এক প্রকার জোর করেই পুষ্পের জন্ম। ভেবেছিলাম ওর জন্ম দিব, কিন্তু ওর মুখ দেখব না। কিন্তু পেটে আসতেই প্রভাতের মতো মায়া কাজ করতে শুরু করলো। ওর জন্মের পর ওর মুখ দেখে ভুলে গেলাম ও শুধু ওয়াসেল নয়, বরং আমারও সন্তান। ওই পরিবারটা একদিকে খারাপ নয়, সব দিকে খারাপ। ওরা বাড়ির বউকে পায়ের ধুলো মনে করে। অর্ধাঙ্গী মানে ওদের কাছে পায়ের জুতার নিচে পিষে ফেলা কিছু। ওই একই পরিবারে বড় হয়ে আমার প্রভাত কিন্তু আলাদা হয়েছে।
ওরা অর্ধাঙ্গীদের সম্মান দিতে জানে না। আমার প্রভাতের কাছে অর্ধাঙ্গী মানে রানী করে রাখার মতো। আমার প্রভাত স্বামী হিসাবে যেমন উত্তম, সন্তান হিসাবেও উত্তম। সেদিন রাতে ওর বাবার ছবি নিয়ে আমি কাঁদছিলাম। প্রভাত সে কান্না দেখে ফেলে ছবিটার দিকে নিষ্পলক তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, কে আম্মু? আমি ছেলের মুখের দিকে তাকিয়ে এই ভয়ানক সত্য আর লুকাতে পারিনি। জীবনের সেই কাল রাতের ঘটনা খুলে বললাম। আমার অমন কঠিন শক্ত ছেলেকে সে রাতে যে ভয়াবহ কান্নায় ভেঙে পড়তে দেখেছি তা আগে দেখিনি। প্রভাত তখনই ওয়াসেলের কাছে ছুটে যায়, সাথে আমিও যাই। প্রভাত ওয়াসেলের কলার ধরে জিজ্ঞেস করে, কেন আমার আম্মুর জীবনটা নষ্ট করলে ওয়াসেল চৌধুরী? ওয়াসেল সব সময় প্রভাতের প্রতি ভীষণ ফুরবল। ছেলের চোখে চোখ রাখতে পারেনি সে। তখন আমি বলি, প্রভাত তোমার ছেলে নয়, সোলেমানের ছেলে। আমি 2 মাসের পেটে নিয়েই তোমাকে বিয়ে করেছিলাম। ওয়াসেলের অসহায় মুখটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছিল। সেই আনন্দ এত বেশি ছিল যা কল্পনাও কেউ করতে পারবে না। ওয়াসেল বুঝেছিল সন্তান হারানোর যন্ত্রণা। ওই দিন রাতেই আমি ঘুমের ঘরে ওয়াজেদকে মারি। আর ওয়াসেলকেও মারি। ওদের মারার পর পরই প্রভাত বুঝে যায় খুনটা আমিই করেছি। প্রভাত আমাকে হন্য হয়ে খুঁজতে থাকে। পরে আমি ওকে বলি নদীর ঘাটে এসো। প্রভাত সেখানে গিয়ে দেখে আমি ফায়েককেও মেরে ফেলেছি জঙ্গলে নিয়ে। ফায়েক আমার পুষ্পকেও মেরে ফেলতো পরে। আমার খোলা চুল, হাতে তলোয়ার এসব দেখে প্রভাতের চোখ দুটোও কপালে ওঠে। সে আমার হাত থেকে ছুরি নিয়ে বলে, জন্মের আগে বাবাকে হারিয়েছি, কিন্তু আম্মু তোমাকে আমি হারাতে পারবো না। তোমার এই সমস্ত খুনের দায় আমি নিব। আমি চাই না সমাজ তোমাকে খুনের দায়ে কলঙ্কিনী ভাবুন। কেউ খুনের মতো কলঙ্ক দিক। আমাকেও জন্ম দিতে গিয়েই তো তোমার এত কষ্ট হয়েছে আম্মু। আমিই দায়ী। তুমি আমার জন্য একজন যোদ্ধা মা। সে যোদ্ধা মায়ের জন্য আজ এতটুকু আমি করতে চাই। মা হিসাবে আমি কখনোই চাইনি আমার কলিজার টুকরো সন্তানকে আমার করা অপরাধের শাস্তি দিতে। কিন্তু প্রভাত আমাকে হুমকি দেয়, আমি যদি তার কথা মেনে না নিই, ওই একই ছুরি দিয়ে নিজেকে শেষ করে দিবে। ছেলেকে আমি বুঝাতে পারিনি। সেদিন পুলিশকে খানিকটা ভুল জবানবন্দি দিয়েছিল প্রভাত। এই পৃথিবীর কেউ হয়তো জানবে না এই সত্য। তবে প্রভাতের অর্ধাঙ্গী হিসাবে তুমি জেনে রাখো, তুমি কোনো খুনির স্ত্রী নও। আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না বেশি দিন। চিঠিটা কবে পড়বে তাও জানি না। ক্ষমা করো আমাকে মা। আমিও তোমার মতো এমন হাসি খুশি ছিলাম। খুব আদুরে ছিলাম সলেমানের কাছে। ভীষণ ভালো অর্ধাঙ্গিনী হতে চেয়েছিলাম। কিন্তু তা আর পারলাম কই। কিন্তু তুমি যেন তা পারো। আমার ছেলের উত্তম অর্ধাঙ্গিনী হইও তুমি। দিন শেষে একটা মেয়ের সুখের নীড় তার স্বামীর বুক, একটা মেয়ের শক্তি তার স্বামী। স্বামী বড় অমূল্য সম্পদ মা, যে সম্পদ আমৃত্যু তোমাকে আগলে রাখবে। স্বামী একমাত্র পুরুষ যে কিনা কারণ ছাড়াই তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে, সারা জীবন তার ভরণ পোষণের দায়িত্ব নেয়, সারা জীবন পরিশ্রম করে শুধু স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য। আমরা শুধু মেয়েদের ত্যাগের কথা বলি, পুরুষদের কথা বলি না। একটা পুরুষের জীবনে ত্যাগের কোনো শেষ নেই। ওরা পরিশ্রম করে, নিজের টাকায় শাড়ি, চুড়ি, গহনা কিনে স্ত্রীকে দেয়। স্ত্রী সেটা পড়লেই ওরা খুশি হয়। এ কি কম ত্যাগ? পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। সঠিক পুরুষের ভালোবাসা পেলে তবেই তা বোঝা যায়। আমার প্রভাতকে ভালো রেখো মা। মেরি। 5 বছর পূর্ণ হতে আর 1 মাস আছে। মেরি মারা গিয়েছে প্রভাত জেলে যাওয়ার 1 বছর পরেই। জমেলাও আর বেঁচে নেই। এই চিঠি পূর্ণতা আজ প্রভাতের আলমারিতে পেয়েছে। প্রভাত আর 1 মাস পরেই ছাড়া পাবে, তাই পূর্ণতা আজ প্রভাতের আলমারি গোছাচ্ছে। প্রভাতের ছিল 5টা আলমারি। বিভিন্ন দরকারি কাগজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য এক একটা আলমারি ব্যবহার করত। মেরি তাকে বলেছিল, প্রভাতের কোনো একটা আলমারিতে সে একটা জিনিস রাখবে। মেরির মৃত্যু, প্রভাতের জেল সব মিলিয়ে পূর্ণতা এতদিন উন্মাদের মতো ছিল। কোনো কিছুই আর দেখা হয়নি। চিঠিটা পড়ে পূর্ণতা বুকের সাথে চেপে ধরে মৃদু হাসল। মেরির মুখটা চোখের সামনে ভেসে উঠতেই বলল, তোমার মতো অর্ধাঙ্গী হওয়া সহজ কথা নয় চাচি। তুমি নারী হিসাবে সেরা। তখনই ছুটতে ছুটতে প্রয়াস এসে পূর্ণতাকে জড়িয়ে ধরে ধরে বলল, মামি আমি কোলে উঠব।
পূর্ণতা চিঠিটা ভাঁজ করে আবার রেখে দিয়ে রাজন আর পুষ্পর ছেলে প্রয়াসকে কোলে নিয়ে বলল, তাই তুমি কোলে উঠবা? প্রয়াস পূর্ণকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ। পূর্ণতা প্রয়াসকে কোলে নিয়ে বাইরে এলো। বাইরে রাজন কৃষ্ণকে খাবার খাওয়াচ্ছে। কৃষ্ণ এখন একজন সম্পূর্ণ পাগল। এতদিন পাগলা গারদে রেখেও কোনো কাজ হয়নি। কৃষ্ণকে একমাত্র রাজন ছাড়া কেউ কথা শোনাতে পারে না। আজ পুষ্প আর রাজন ভালো আছে, প্রভাত ও পূর্ণকে পাবে। শুধু কৃষ্ণ ভালোবেসে পাগল হয়ে গেল। রাজন পূর্ণকে বলল, ভাবি আমরা আরেকবার আপনাদের বাসরঘর সাজাতে চাই। পূর্ণ লজ্জা পেয়ে বলল, এসব আজেবাজে কথা কেন হচ্ছে? বুড়ো বয়সে এসব কি কথা? রাজন মৃদু হেসে বলল, আপনার বয়স এখনো 30 হয়নি। পূর্ণতা, পুষ্প, রাজন সবাই প্রভাতের করা নতুন বাড়িতে এসেছে এখন। প্রভাত বাড়ির নেম প্লেট করেছিল পূর্ণতার নামে। ভালোবেসে এই ডুপ্লেক্স বাড়িটা করেছিল। আজ সবাই আছে, শুধু প্রভাত নেই। কিন্তু পূর্ণতা বাড়ির নেমপ্লেটটা খুলে মেরির নামে করেছে। এই বাড়িটা আজ মেরির নামে। সে বয়সে আনন্দ উল্লাস করার কথা, সেই বয়সে স্বামী ছাড়া পূর্ণতা ভয়াবহ কষ্টের সময় কাটিয়েছে। প্রভাত একটা বন্দি জীবনে থেকেছে বলে পূর্ণতাও প্রভাতকে দেখতে যাওয়া ছাড়া কখনো ঘর থেকে বের হয়নি। প্রতিদিন কয়েকশো বার করে দিন গুনেছে। এতটুকু বয়সে পূর্ণতার ধৈর্য, অপেক্ষা, যন্ত্রণা কোনটায় একজন উত্তম স্ত্রীর চেয়ে কম কিছু নয়। দেখতে দেখতে আজ 5 বছর পূর্ণ হলো। জেলখানার সামনে দাঁড়িয়ে আছে। প্রভাত বেরিয়ে আসতেই প্রয়াসকে কোলে তুলে নিল। সবার সাথে কথা বলছে, তার অগোচরে বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছে। প্রভাত যে দুষ্টু ছিল তার কিছুই পরিবর্তন হয়নি। রাজন প্রভাতকে বলল, ভাইয়া আপনাদের জন্য বাসর ঘর সাজিয়েছি নতুন করে। প্রভাত পূর্ণর দিকে তাকিয়ে বলল, আমি এখন বেরিয়ে এসেছি, আমার 12 মাসই বাসর হবে। পুষ্প লজ্জায় অন্যদিকে তাকালো। পূর্ণ বলল, মানুষের মাঝে কি সব বাজে কথা। গাড়িতে করে ওরা বাড়িতে ফিরল। বাড়ির সামনে আসতেই প্রভাতের চোখ দুটো ছলছল করে উঠল। বাড়ির সামনে লেখা মেরি ভিলা। প্রভাত ভীষণ কষ্ট মনে চেপে পূর্ণর দিকে তাকালো। পূর্ণর প্রতি তার সম্মান ভালোবাসা আরও বেড়ে গেল। পূর্ণ আর পুষ্প মিলে আজ অনেক রান্না করেছে। ওরা সবাই মিলে আজ একসাথে খাবার খেলো। অনেকদিন পর যেন আবারও খাপছাড়া পরিবারটা গুছিয়ে এলো। বিকাল গড়িয়ে, তখন সন্ধ্যা। পূর্ণতা ঘরে গেল। প্রভাতও ঘরে গেল। প্রভাত গোসল করে সেভ করে সেই আগের ন্যায় টি শার্ট আর 3/4 পরল। রাজন আর পুষ্প দুজনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পূর্ণতা ঘরে দাঁড়িয়ে কাঁদছে। আজ কতদিন পর তার প্রিয়তম স্বামীকে এত কাছে থেকে দেখছে। প্রভাত পূর্ণতার কাছে গিয়ে পূর্ণতার চোখের পানি মুছে দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখই অশ্রুসিক্ত। এ যেন ভালোবাসার এক মহামিলন। এত ঝড়, এত অশান্তি সব পার করে দুটো হৃদয় আবার মিলিত হলো। প্রভাত পূর্ণতার কপালে, মাথায় অসংখ্য চুমু খেয়ে বলল, আমার পূর্ণ, আমার শূন্য হৃদয়টা আজ পূর্ণ হলো। তুমি ছাড়া হৃদয়ে কত হাহাকার জমা হয়েছে সে তুমি জানো না। তুমি ছাড়া প্রতিটা নির্ঘুম রাত জানে কি ভয়াবহ যন্ত্রণায় কেটেছে আমার। ইচ্ছে হচ্ছে হৃদয়ের অনেক গভীরে তোমার লুকিয়ে রাখি। আর যেন না হারাও। পূর্ণতাও প্রভাতকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনাকে আমি ভালোবাসি, আমার চেয়েও বেশি ভালোবাসি। এর বেশি আর কিছু আমি বলতে পারছি না। প্রভাত চোখের পানি মুছে বলল, আমার ছোট্ট পূর্ণ আজ কত বড় হয়ে গিয়েছো। কত ছোট রেখে গিয়েছিলাম। যাকে ছুতে চাইলেই রেগে যেত। সে আজ আমার বুকে কান্নাকাটি করছে। আমার পিপাসিত হৃদয়টা আজ শীতল হলো পূর্ণ। পূর্ণ শুধু কেঁদেই যাচ্ছে। প্রভাত পূর্ণকে কোলে তুলে নিল। বিছানায় শুয়ে দিয়ে পাশে প্রভাতও শুয়ে পড়ল। দুজনে গল্প করতে করতে প্রভাত আবারও পূর্ণর দিকে ঘুরল। পূর্ণকে বুকের সাথে মিশিয়ে ধরে ওর চোখে, মুখে আদর দিতে দিতে বলল, তোমাকে শত সন্তানের জননী না বানিয়ে আমি আর এ ঘর থেকে বের হচ্ছি না। পূর্ণ প্রভাতের বুকে মাথা গুজে খুব শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আমিও চাই আপনি শত সন্তানের বাবা হন। প্রেম ভালোবাসার নতুন ছন্দে মেতে উঠল দুজন। আজ ভালোবাসার ধরা দিল ওদের কাছে। ভালোবাসার মহামিলিনে নতুন সুর ফিরে এলো প্রভাত পূর্ণতার জীবনে। দীর্ঘদিন পর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আনন্দ বড্ড ভয়াবহ হয়। প্রভাত আজ সব সীমা ছাড়িয়ে গভীর প্রেমে লিপ্ত হলো।
পূর্ণতাও হারিয়ে গেল সেই গভীর ভালবাসায়। প্রকৃতিও যেন গুন গুন গান গাইছে ওদের ভালবাসায়। সমাপ্ত। গল্প অর্ধাঙ্গিনী। লেখনীতে মৌসুমী আক্তার। অন্তিম পর্ব।